আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো আয়কর আইন অনুযায়ী বাড়া হতে আয় বা বাড়া হতে আয় হলে সেটা হিসাব কিভাবে করতে হয়, কোন কোন বিষয়গুলি বাড়া হতে আয় হয়, সেই বিষয়গুলি আজকে আমরা পরিষ্কারভাবে আলোচনা করব এবং সকলে বোঝার চেষ্টা করব। আমাদের যারা যারা 1 থেকে 6 ক্লাস পর্যন্ত দেখেননি, দয়া করে অনুরোধ থাকবে সবাই দেখার জন্য। চলেন আমরা তাহলে শুরু করি। বাড়া হতে আয়। বাড়া হতে আয় কি, আমরা কিন্তু পড়েছিলাম যে আয়ের যে খাতগুলি আছে সেই আয়ের খাতের মধ্যে সর্বপ্রথম আমরা পড়েছিলাম চাকরি হতে আয়। 2 নম্বর আমরা কি পড়তেছি, 2 নম্বর পড়তেছি বাড়া হতে আয়। আর বাড়া হতে যায় তাহলে আমাদের সর্বপ্রথম জানতে হবে বাড়া কাকে বলে। তাহলে বাড়া কাকে বলে আমাদের যদি প্রশ্ন আসে বাড়া কাকে বলে, বাড়া কাকে বলে, কাকে বলে, তখন আমাদের যদি আমরা এটা না জানি যে আসলে ভাড়া কাকে বলে, তাহলে আমরা ভাড়া হতে যে আয় সেটা আমরা কিভাবে বুঝবো। আমরা সাধারণভাবে কি বুঝি ভাড়া হতে আয় হলে? কেউ একজন একটা দোকান ভাড়া নেয়, কেউ বাসা ভাড়া নেয়, কেউ আমরা যে রিক্সাতে চলাফেরা করি সাময়িকভাবে আমরা তার কি করি, একটা গাড়ি ভাড়া দিই। এবার কেউ যদি প্রাইভেট কার নিয়ে যায়, কেউ যদি পাঠাও নিয়ে যায়, এই যে যে ভাড়াগুলি আছে এই ভাড়াগুলি আমরা জানি যে ভাড়া, কিন্তু এর সংজ্ঞা আসলে কি সে সংজ্ঞাটা আসলে আজকে আমরা পড়ার চেষ্টা করব। ভাড়া হলো মালিকানা সত্ত্ব। বিষয়টা কি? মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব ত্যাগ না করে, বলতে এটা মালিক মালিকানা সত্ত্ব ত্যাগ না করে, ত্যাগ না করে, ত্যাগ না করে নির্দিষ্ট 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 সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য, সময়ের জন্য সম্পত্তি, সম্পদ বা সম্পত্তি যেটি আছে আবার সম্পদ বা সম্পত্তি বলতে কি বোঝায় সেটা আবার আলাদা প্রশ্ন। তাহলে আমরা আসলে কি লিখলাম? মালিকানা সত্ত্ব ত্যাগ না করে নির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তি ব্যবহারের 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 অধিকার, অধিকার অধিকার প্রদান করাকে, প্রদান করাকে ভাড়া বলে। অধিকার প্রদান করাকে ভাড়া বলে। কি লিখলাম? যে ভাড়া হতে আয়। তাহলে আমাদের সর্বপ্রথম জানতে হবে কি আসলে ভাড়া কাকে বলে। আমরা যদি ভাড়া কাকে বলে সেই বিষয়টা যদি না বুঝি তাহলে কিন্তু আমরা ওভাবে বুঝবো না। আমরা কিন্তু প্রাথমিকভাবে প্রত্যেকটা মানুষই বা যারাই আমরা ভিডিওটি দেখছি সবাই কিন্তু ভাড়া কাকে বলে, ভাড়াটা যে বিষয়টা কি সেই বিষয়টা কিন্তু আমরা বুঝি। কেননা আমরা বেশিরভাগ মানুষই বাসা ভাড়া ভাড়া বাসাতে থাকি, ভাড়া গাড়িতে চলি, ভাড়া সিএনজিতে যাই, তো সেই বিষয়গুলি আমরা সবকিছুই কিন্তু ওইভাবে জানি। কিন্তু এখানে কি বলছে বইয়ের ভাষাতে বা আয়কর আইন অনুযায়ী যে কথাটা সেটা হলো ভাড়া মালিকানা সত্ত্ব ত্যাগ না করে, বলতে এটার যে মালিক, মালিক যিনি ভাড়া নেবেন তিনি কিন্তু মালিক হবেন না। তিনি মালিক হবেন কি সাময়িক সময়ের জন্য। সাময়িক সময়ের জন্য সে কি হবে, ওটা ব্যবহারের সুযোগ পাবেন এবং ব্যবহার করলে সেই অনুযায়ী কিন্তু মালিককে একটি নির্দিষ্ট মাপের ভাড়া প্রদান করবেন। সেটা হচ্ছিল তার আকার আকৃতি অনুযায়ী ভাড়া প্রদান করবেন। তাহলে কি মালিকানা সত্ত্ব ত্যাগ না করে নির্দিষ্ট সময়ের জন্য, মালিকানা সত্ত্ব ত্যাগ না করে নির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তি ব্যবহারের অধিকার প্রদান করাকে ভাড়া বলে। চলুন আমরা কয়েকবার পড়ি, এতে করে আমাদের মুখস্থ হয়ে যাবে। ভাড়া কাকে বলে আমাদের যদি পরীক্ষার প্রশ্নতে আসে বা আমাদের জানার সুবিধার্থে সেটা হলো মালিকানা সত্ত্ব ত্যাগ না করে কি করবেন না, মালিকানা সত্ত্ব ত্যাগ করবেন না। যিনি মালিক আছেন তিনি মালিকই থাকবেন, তার সাথে একটা চুক্তি ভিত্তিক যাবে বা মৌখিক চুক্তিতে যাবে বা যেভাবে যাক একটা আলাপ আলোচনার মাধ্যমে যাবে। তাহলে কি হলো, মালিকানা সত্ত্ব ত্যাগ না করে নির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তি কি ব্যবহার করার দিবে, সম্পত্তি সম্পত্তি ব্যবহারের অধিকার প্রদান করাকে ভাড়া বলে। এখন যদি কেউ না বুঝে থাকি তাহলে অবশ্যই কমেন্টে জানাইতে পারবেন, ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকবে এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। তাহলে আমরা কি বললাম 2 নম্বর ইসের মধ্যে ভাড়া হতে হয়। তাহলে ভাড়া কাকে বলে? ভাড়া হলো মালিকানা সত্ত্ব ত্যাগ না করে নির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তি ব্যবহারের অধিকার প্রদান করাকে ভাড়া বলে। মানে সম্পত্তি কাকে বলে সেগুলি আমরা যদি পড়তে চাই তাহলে সেগুলি আমাদের পড়তে হবে। তাহলে আমরা মনে রাখলাম কি সম্পত্তি ব্যবহার। তাহলে আসলে কোন সম্পত্তি ব্যবহার করার একজন আরেকজনকে অধিকার দিতে পারে বা সেই বিষয়গুলি ভাড়া হিসেবে গণ্য হবে, সেই বিষয়গুলি আমরা একটু জানবো। এটা আমাদের পরিষ্কার হওয়ার কথা।
কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে সেটা বলতে পারেন কমেন্টে। আমি ইনশাল্লাহ যতটুকু জানি বা যতটুকু বুঝি ততটুকু আমি আপনাদেরকে কমেন্টের দেবো। আর যদি কেউ হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে সেখানেও মেসেজ দিয়ে রাখতে পারেন। আমি ইনশাল্লাহ যদি দেখি তাহলে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে কি বললাম, ভাড়া কাকে বলে? ভাড়া কাকে বলে? ভাড়া হচ্ছিল মালিকানা সত্ত্ব ত্যাগ না করে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত সম্পত্তি ব্যবহারের অধিকার প্রদান করে, তাহলে তাকে কি বলে? ভাড়া বলে। 2 নাম্বার তাহলে আমাদের কি, আমরা এখানে কি বললাম যে সম্পত্তি, এখানে যে গোলদাগটা ছিল যে সম্পত্তি, তাহলে সম্পত্তি কাকে বলে সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। সম্পত্তি কাকে বলে আমরা যদি নাই জানি যে কোন কোন কোনগুলি সম্পত্তি, তাহলে তো আমরা মনে করেন সেটা ভাড়া কিভাবে দেব বা সেটা ভাড়া কিভাবে পরিগণনা হবে সেটা তো জানি না। তো সেটার মধ্যে কি গৃহ সম্পত্তি, গৃহ সম্পত্তি, গৃহ সম্পত্তি, জমি, জমি, আসবাবপত্র, 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 কারখানা, কারখানা, এর পরবর্তীতে আছে হলো কারখানা ভবন দিয়ে দেয়, কারখানা তো না, কারখানা ভবন, মানুষ বাড়ানো হচ্ছিল কারখানা ভবন। এবার ব্যবসা আঙ্গিনা, ব্যবসা করার জন্য অনেকে কিন্তু ভাড়া নিয়ে থাকেন। ব্যবসা আঙ্গিনা, ব্যবসা আঙ্গিনা। এরপরে হচ্ছে হলো যন্ত্রপাতি, 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 ব্যক্তিগত যানবাহন, ব্যক্তিগত যানবাহন, যানবাহন, ব্যক্তিগত যানবাহন ও মূলধন ও মূলধনী, মূলধনী প্রকৃতির, প্রকৃতির সম্পদ, সম্পদ যাহা ভাড়া, যা ভাড়া প্রদান, ভাড়া প্রদান, যা ভাড়া প্রদান করা যায় তাই হচ্ছে হলো সম্পত্তি। তাহলে আমরা কি বললাম, আমরা কিন্তু যখন প্রশ্নটা শুরু করেছিলাম যে ভাড়া কাকে বলে বা ভাড়া হতে আয় কাকে বলে, আমরা কিন্তু ওইখানে এই আলোচনাগুলি অলরেডি করে ফেলছি। তার পরবর্তীতে আপনাদের নোট করার সুবিধার্থে এটা আবার লিখলাম এবং আমার পড়ার সুবিধার্থে আমি এটা লিখলাম। সেটা কি, সম্পত্তি কাকে বলে? সম্পত্তি কাকে বলে সেটা হচ্ছে হলো গৃহ সম্পত্তি, জমি, আসবাবপত্র, কারখানা ভবন, ব্যবসা আঙ্গিনা, যন্ত্রপাতি, ব্যক্তিগত যানবাহন। আমরা যদি পুরাটা নাও পারি বা পুরাটা যদি আমাদের বুঝতে সমস্যাও হয়, তাহলে আমরা কিন্তু এটা মোটামুটি পারবো যে জমি, জমি কি করা যায়? ভাড়া দেওয়া যায়। এরপরে আসবাবপত্র ভাড়া দেওয়া যায়, কারখানা ভবন ভাড়া দেওয়া যায়, এরপরে ব্যবসা আঙ্গিনা ভাড়া দেওয়া যায়, যন্ত্রপাতি ভাড়া দেওয়া যায়। এবার ব্যক্তিগত যানবাহন, সেগুলি তো আমরা বললাম, আমরা সিএনজিতে যাতায়াত করি, আমরা রিক্সাতে যাতায়াত করি, কেউ পাঠাওতে যাতায়াত করে, যে যেভাবে পারে সেটা কি হয়, সেটা হচ্ছে হলো ব্যক্তিগত যে যানবাহন আছে সেগুলি কি, ব্যক্তিগত যানবাহন ছাড়াও যেগুলি ভাড়া প্রদান করা যায়, কোম্পানি হিসাবেও তো অনেকে ভাড়া দেয়, সেটা হচ্ছে হলো ব্যক্তিগত যানবাহনের মধ্যেই পড়বে। তাহলে আমরা কি বললাম যে সম্পত্তি কাকে বলে? গৃহ সম্পত্তি, জমি, আসবাবপত্র, কারখানা ভবন, ব্যবসা আঙ্গিনা, যন্ত্রপাতি, ব্যক্তিগত যানবাহন ও মূলধনী প্রকৃতির সম্পদ যা ভাড়া প্রদান করা যায় তাই হচ্ছে হলো সম্পত্তি। তাহলে আমাদের আর সম্পত্তি সম্পর্কে আর কোনো রইল না, যে আসলে সম্পত্তি কাকে বলে বা কি সেই বিষয়ে আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম। তাহলে আমাদের কি হলো, ভাড়া হতে আয়ের মধ্যে ভাড়া কাকে বলে সেটা বুঝলাম। এখন হচ্ছে হলো ভাড়া সম্পত্তি কাকে বলে সেটা জানলাম। এর পরবর্তীতে তাহলে আমাদের জানতে হবে হচ্ছে হলো এই যে যে বিষয়গুলি আছে এগুলি আমরা গণনা করব কিভাবে। যে ভাড়া হতে যে আয়, এইটা তো আমাদের যখন ম্যাথ করব তখন যে সূত্রটা আছে সেই সূত্রটা আমাদের তো লাগবে। সূত্রটা হচ্ছে হলো 1 নম্বর হচ্ছে হলো বার্ষিক, বার্ষিক, বার্ষিক মূল্য, বার্ষিক মূল্য বলতে কিন্তু ভাড়া, বার্ষিক মূল্য, এরপর অতিরিক্ত জামানত, অতিরিক্ত জামানত, অতিরিক্ত জামানত প্লাস হচ্ছে হলো সার্ভিস চার্জ, সার্ভিস চার্জ,
এই হচ্ছে হলো আমাদের মূল সূত্রটি। এটার ব্যাখ্যা যদি আরো এটা কিন্তু এটার মধ্যে কিন্তু আবার ব্যাখ্যা আছে, এটা কিন্তু আরো পাটে পাটে অনেক বড়, কিন্তু সেই ক্ষেত্রে আমরা সংক্ষেপে মনে রাখার জন্য, সহজে মনে রাখার জন্য এগুলি আমরা আরো পরিষ্কার হয়ে যাব যখন আমরা ম্যাথ করতে যাব তখন। তাহলে কি সূত্রটা হবে, ভাড়া যখন পরিগণনা হবে তখন সূত্রটা হবে হচ্ছিল বার্ষিক মূল্য প্লাস অতিরিক্ত জামানত। অতিরিক্ত জামানত কি, বার্ষিক মূল্য কি, অতিরিক্ত জামানত কি, সার্ভিস চার্জ কি, সেই বিষয়টা আমরা অবশ্যই ক্লিয়ার করবো। বার্ষিক মূল্য বলতে যেমন একজনের ধরেন ভাড়া হচ্ছিল 10,000 টাকা, 10,000 টাকা স্বাভাবিকভাবে বলি, তাহলে ওনার হচ্ছিল বার্ষিক মূল্য হচ্ছিল 12,000, 12 মাসে হচ্ছিল 1 বছর, তা 12, তাহলে ওনার বার্ষিক মূল্য 1,20,000 টাকা। অতিরিক্ত জামানত বলতে কি বোঝায়, সিকিউরিটিজ মানি, যেটা সিকিউরিটি মানি হচ্ছে হলো আমাদের, আমরা যেটা দেখে থাকি, আমরা বাসা নিতে যাই বা ব্যবসা প্রতিষ্ঠান নিতে যাই, যাই নিতে যাই বা কারখানা ভবন নিতে যাই, বাড়ির মালিক বা প্রতিষ্ঠানের মালিক বা যাই আমরা ভাড়া নিতে যাই, প্রতিষ্ঠানের মালিক কি বলে যে আমাকে 5 লাখ টাকা, এটা হলো আকার আকৃতি ভেবে 5 লাখ টাকা, 10 লাখ টাকা বা 7 লাখ টাকা, এই টাকা আমাকে জামানত দিয়ে রাখতে হবে। কেন জামানত দিয়ে রাখতে হবে, যাতে করে আপনার সাথে আমার কোনো ধরনের গরমিল না হয়, আপনি যাতে ভাড়া পরিশোধ না করতে পারলেও আমি এখান থেকে ভাড়া রাখতে পারি, বা বিভিন্ন কারণে উনি এই জামানত, অতিরিক্ত জামানতটা রাখেন, এটা আমরা সবাই বুঝি। এর পরবর্তীতে কি আছে, সার্ভিস চার্জ। সার্ভিস চার্জ তো হচ্ছিল যে আপনি যে বাড়িতে থাকবেন বা যে প্রতিষ্ঠানে থাকবেন সেখানে বিভিন্ন ধরনের সেবা আপনি পেয়ে থাকবেন। কেউ লিফট বাবদ সার্ভিস চার্জ কাটে, কেউ সিঁড়ি ঝাড়ু দেওয়ার জন্য সার্ভিস চার্জ কাটে, কেউ অন্যান্য যত সেবা আছে, সার্ভিস চার্জ বিষয়টা একটু বড়, সেই বিষয়টা হচ্ছিল আমরা জানবো। তাহলে সেটা হচ্ছিল আমরা পরবর্তীতে জানতেছি ইনশাল্লাহ, সমস্যা নেই। তাহলে আমাদের সূত্রটা যেটা, আমাদের মূল যে টপিক, সেটা হচ্ছিল বার্ষিক মূল্য প্লাস অতিরিক্ত জামানত প্লাস সার্ভিস চার্জ, এই বিষয়টা হচ্ছিল আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা কি পাইলাম, সম্পত্তি ভাড়া হতে আয়ের মধ্যে ভাড়া কাকে বলে, সম্পত্তি কাকে বলে, এর পরবর্তীতে এটার যে সূত্র, সেই সূত্রটা কিভাবে হবে সেটা আমরা জানলাম। এর পরবর্তীতে আমরা জানতে পারি হচ্ছিল ভাড়া যদি হয় তাহলে এইখানে যদি আপনার কাগজপত্র সংগ্রহ থাকে তাই তো ভালোই, আর যদি কাগজপত্র সংগ্রহ না থাকে তাহলে আসলে কি করবেন বা কিভাবে সেটা বাদ যাবে, বা কাগজপত্র থাকলে আপনি কি কি সুবিধা পাবেন, সেই প্রশ্ন আসার আগে আমরা হচ্ছে যে বিষয়গুলি এর মধ্যে বিয়োজন হবে, বলতে ভাড়া হতে বাদ হবে, ভাড়া হতে যে বিষয়গুলি বাদ হবে সেই বিষয়গুলি আমাদের জানতে হবে। আমরা এখানে কি পড়ছিলাম, সার্ভিস চার্জ, সার্ভিস কি জানি পড়েছিলাম হচ্ছে বার্ষিক মূল্য প্লাস হচ্ছে হলো অতিরিক্ত জামানত প্লাস সার্ভিস চার্জ, এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে, সূত্রটা একদম পুরো জানা থাকতে হবে। তাহলে আমাদের যেগুলি বাদ হবে ভাড়া হতে যে আয় পরিগণনার ক্ষেত্রে যে বিষয়গুলি বাদ হবে সেই বিষয়গুলি আমরা হলো সংক্ষেপে যদি মনে রাখি, সেই বিষয়গুলি আমাদের বুঝতে সুবিধা হবে। ভাড়া হইব কি, বাদ, তাহলে আমাদের হচ্ছে হলো 4 নম্বর, সেটা হচ্ছে হলো ভাড়া হতে বিয়োজন, বলতে বাদ, বিয়োজন হবে 1 নম্বর হচ্ছে হলো যদি কেউ বিল্ডিং করার সময়, যদি কেউ ভবন নির্মাণ করার সময় বা ঝুঁকি আছে এর ভিত্তি করে যদি কোনো বীমা করে থাকেন, যে এটা বিভিন্ন সময় ধ্বংস হয়ে যেতে পারে বা বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, যদি এরকম হয় তাহলে ধ্বংসের ঝুঁকির বিপরীতে যে বীমা প্রিমিয়াম ভবন নির্মাণ করার সময় অনেক সময় বীমা করে থাকে, সেই বীমা প্রিমিয়ামটা যদি হয় তাহলে সেটা কি যাবে, বাদ যাবে। 2 নম্বর, এখানে তো নাম্বার দিয়ে লিখলে অনেকগুলি হয়ে যাবে, তাহলে আমি এইভাবে না লিখে এক টানে লিখতেছি। সেটা কি কি, আমরা যদি আগের কথা যেগুলি সচরাচর হয় সেই কথাগুলি আগে লিখি, সেটা কি হবে, পানি, বিদ্যুৎ বিল, গ্যাস, পানি, বিদ্যুৎ, গ্যাস, মেরামত ও রক্ষণাবেক্ষণ। এর পরবর্তীতে আছে হচ্ছে হলো
এই বিমা প্রিমিয়াম, এটা হচ্ছে হলো ঝুঁকি ঝুঁকি যেটা আছে, ঝুঁকি বা ধ্বংসের বিপরীতে যে বিমা প্রিমিয়াম করা থাকে সেটা। আবার সাধারণ বিমা প্রিমিয়াম আবার হিসাব করেন না, তাহলে আবার সমস্যা। প্রিমিয়াম, বিমা বিমা প্রিমিয়াম, এর পরবর্তীতে আছে হচ্ছে হলো এই ইত্যাদি বিষয়গুলি হচ্ছে হলো আপনার থাকতে হবে। এর পরবর্তীতে আরো আছে, সেটা হচ্ছে হলো যদি কোনো ফাইন্যান্স বা কোনো কোম্পানি থেকে বা কোনো লিজিং কোম্পানি থেকে বা কোনো ব্যাংকের থেকে যদি লোন নিয়ে থাকেন এই বাড়ি করার সময় বা এই ভবন নির্মাণ করার সময়, তাহলে ওই যে যে ব্যাংকে যে পরিশোধ করবেন মুনাফা বা সুদ, সেইটাও কিন্তু বাদ যাবে। তাহলে এই বিষয়গুলি আমাদেরকে সুন্দরভাবে মনে রাখতে হবে। আমরা সচরাচর এইগুলি বেশিরভাগ সময় এইগুলি থাকে, পানি, বিদ্যুৎ, গ্যাস, মেরামত, রক্ষণাবেক্ষণ, বীমা প্রিমিয়াম ইত্যাদি। আরো যদি আমরা সুস্পষ্টভাবে আরো কিছু যদি জানতে চাই, তাহলে সেই ব্যাপারে আমাদের স্যারের যে 48 নম্বর পেজ আছে, 48 নম্বর পেজে বইয়ের অনেক বিস্তারিত দেওয়া আছে, বা আপনারা প্রজ্ঞাপন যেটা আছে সেটাতে দেখতে পারেন, সেটাতে সবকিছু বিস্তারিত উল্লেখ করা আছে। তাহলে কি হলো, বাড়া হতে বিয়োজন, আমি ওটা দেখতে বললাম যাতে করে আপনার আরো পরিষ্কার হয়, আরো অনেক বিষয়গুলি আপনি জানতে পারেন, সেই জন্য আপনাকে জানতে বলা। তাহলে তো আমরা দেখলাম যে আমাদের বাড়া হতে আয় করার ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলি কি করতে হবে, বাদ দিতে হবে। তাই বাদ দিতে গেলে আমরা কতটুকু বাদ দিব, কত পার্সেন্ট বাদ দিব, সেটাও কিন্তু আমাদের জানতে হবে। আমরা কি সবগুলি বাদ পাবো? না, আমরা সবগুলি বাদ পাবো না। যদি আমাদের হিসাব ওইভাবে সংরক্ষণ করা থাকে তাহলে আমরা সেটা অনুমোদন পাবো, আর যদি হিসাব সংরক্ষণ অনুমোদিত না থাকে তাহলে আমরা আয়ের কত পার্সেন্ট এটা পাবো সেটা আমরা পড়ি। যদি গৃহ সম্পত্তি থেকে আয় হয়, তাহলে আমাদের যদি বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়, বাণিজ্যিক যদি হয়, বাণিজ্যিক প্রতিষ্ঠান যদি হয়, তাহলে আমরা ভাড়া হতে যে আয় হয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটা আমরা মেরামত বাবদ আমরা পাবো হচ্ছে হলো 30%। এটা হচ্ছে হলো আমাদেরকে বাণিজ্যিক যদি কাজে ব্যবহৃত হয় তার গৃহ সম্পত্তি, তাহলে সেটার ক্ষেত্রে যেটা বাদ যাবে বা মেরামত খরচ হিসাবে আমরা পাবো। এটা কিন্তু বাণিজ্যিক প্রতিষ্ঠানের মেরামত বাবদ আমরা এটা এই খরচটা আমরা পাবো। সেটা কত, বাণিজ্যিক হলে 30%। আর একটা হচ্ছে হলো আবাসিক যদি হয়, আবাসিক প্রতিষ্ঠান যদি হয়, যেটা আমরা বাসাবাড়ি যদি হয়, তাহলে সেটা হচ্ছে হলো অবাণিজ্যিক লেখা আছে, তা আমরা সেটা অবাণিজ্যিক না লিখে সেটা হচ্ছে আবাসিক লিখবো। আবাসিক যদি হয়, আবাসিক হলে আমরা মেরামত খরচ বাবদ পাবো, মেরামত বাবদ পাবো হচ্ছিল 25%। এটা কিন্তু আমাদের 1 মার্কের পরীক্ষাতে আসতে পারে, 1 মার্কের জন্য এই দুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের ম্যাথ করার সময় কিন্তু এটাকে আমাদের কিন্তু লাগবে। কেন লাগবে সেটা হচ্ছিল আপনার কাছে তখন এরকম লেখা থাকবে, যদি বাণিজ্যিক প্রতিষ্ঠান হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি মেরামত বাবদ 30% সরকারকে ট্যাক্স না দেওয়া লাগবে না, কেননা এটা বাদ যাবে, এটা আপনি মেরামত হিসাবে অব্যাহতি পাবেন। আবাসিক হইলে 25%, আর বাণিজ্যিক প্রতিষ্ঠান হলে মেরামত বাবদ খরচ পাবেন মাত্র 30%। এই হচ্ছে হলো মূলত ভাড়া হতে যে বিষয়গুলি আছে, সেই ভাড়া হতে কিভাবে আয় করা যায় বা কিভাবে আয় পরিগণনা করা হয় সেই বিষয়গুলি এখানে উল্লেখ করা হলো। এর পরবর্তীতে যদি আরো বিস্তারিত জানার প্রয়োজন হয়, তাহলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, স্যারের যে বই আছে সেই বই হচ্ছিল 47 নম্বর পেজ থেকে শুরু হয়েছে, একদম হচ্ছিল আপনার 50 পেজ পর্যন্ত আছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছিল আপনাদের মনে রাখতে হবে, যদি কোনো বাড়ির মালিক 25,000 টাকার বেশি ভাড়া পান, কত টাকা পাবেন? 25,000 টাকার বেশি যদি ভাড়া পান, তাহলে তাকে অবশ্যই কি করতে হবে, নিয়ম অনুযায়ী, আয়কর আইনের নিয়ম অনুযায়ী তাকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ভাড়াটিয়া থেকে ভাড়া নিতে হবে। কিন্তু আমাদের দেশের মানুষ কর ফাঁকি দেওয়ার জন্য যে প্রবণতা আছে, সরকারকে তারা টাকা দিতে চান না বা সঠিক হিসাব তারা রাখেন না। এই জন্য কি করতে হয়, মনে করেন যখন করা যায়, ট্যাক্স সাবমিট করা হয়, তখন কিন্তু এই হিসাবটা পরিপূর্ণভাবে দেওয়া যায় না। তাহলে আমাদের এখানে কি করতে হবে, সেটা হচ্ছে হলো
যদি কোনো বাড়ির মালিক 25,000 টাকার বেশি ভাড়া পান, তাহলে তাকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ভাড়ার টাকা গ্রহণ করতে হবে। আর ভাড়াটিয়াদেরও কি করতে হবে? রিসিট সংগ্রহ করতে হবে, যাতে করে কোনো ধরনের সমস্যা না হয়। তাহলে সকলকে ধন্যবাদ। আমরা হচ্ছে 2 নম্বর প্যারাটা পড়লাম। 1 নম্বর চাকরি হতে আয়, সেটা আমরা শেষ করছি। 2 নম্বর হচ্ছে ভাড়া হতে আয়, কোন কোন খাতগুলি ভাড়া প্রদান করা যায় সেগুলি আমাদের আশা করি এতক্ষণে সম্পূর্ণ হয়ে গিয়েছে। এর পরবর্তীতে কোন বিষয়গুলি বাদ যাবে সেটাও কিন্তু আমাদের হয়ে গেছে। এর পরবর্তীতে হচ্ছে কোন বিষয়গুলি বাদ যাবে সেটা হয়েছে, এবং কি যদি কোনো তথ্য হিসাবে না থাকে, তাহলে যদি বাণিজ্যিক প্রতিষ্ঠান হয় তাহলে মেরামত বাবদ কত % ছাড় পাবে? 30% ছাড় পাবে। যদি আবাসিক প্রতিষ্ঠান হয় তাহলে তিনি পাবে হচ্ছে 25%। সেই বিষয়গুলি হয়ে গেছে। এবং কোনো বাড়ির মালিক যদি 25,000 টাকার বেশি ভাড়া পান, তাহলে তাকে অবশ্যই আলাদাভাবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে হবে, যাতে করে এই কর বছর শেষে বা আয় বছর শেষে যাতে করে হিসাবটা সুন্দরভাবে করা যায় বা ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করা যায়, সেই ক্ষেত্রে এটা উৎসাহ করা হয়েছে। এটা কিন্তু আয়কর আইন অনুযায়ী করা হয়েছে। যদি এককভাবে সমষ্টিগতভাবে, যেমন একজনের ভাড়া 25,000, কিন্তু না, ভাড়া আছে কম, 15,000, 20,000, এরপর 12,000, 8,000, এরকম মিলে যদি তার ভাড়াও বেশি হয়, তাহলে তার কিন্তু রেজিস্টার সংগ্রহ করতে হবে বা রিসিট প্রদান করতে হবে। একটা রিসিট বাড়িওয়ালার সংরক্ষণ করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আজকের মতো আমরা এখানে ক্লাসটি শেষ করতে চাই। ভাড়া হতে আয়, সেই বিষয়গুলি আমরা আয়কর আইন অনুযায়ী জানলাম। অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ থাকবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং শেয়ার করার। কোনো যদি মূল্যবান মতামত থাকে আপনার, দয়া করে কমেন্টে জানানোর জন্য অনুরোধ থাকবে। ইনশাল্লাহ আমি এর পরিবর্তে চেষ্টা করব যাতে করে সুন্দরভাবে সমাধান করা যায়। আসসালামু আলাইকুম।